ওকে, আমি স্ক্রিন শেয়ার করার আগে আমি আগে প্রিপেয়ার্ড নিয়ে নিই। মেবি সবার কাছে তো নোটিফিকেশন চলে যাওয়ার কথা। সবাই তো আমরা এখন শিডিউল জানি। ওকে, সবার কাছে নোটিফিকেশন চলে যাওয়ার কথা। তো চলেন আমরা একটু ক্লাস শুরু করার আগে আমাদের লাস্ট ক্লাসে কি টপিক আলোচনা হয়েছিল সেটা একটু চেক আউট করি। কি হয়েছিল লাস্ট ক্লাসে আলোচনা? ওই থিম ইনস্টল করছিলেন, জানার যে সেটিংস গুলো আছে বা এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আর কি। স্যার নিউজ পোর্টাল যে আচ্ছা নিউজ আচ্ছা, নিউজ পোর্টাল পোর্টালের মধ্যে নিউজ পোর্টাল কন্টেন্ট কি ইয়া করেছি, আমরা চেঞ্জ করেছি। আচ্ছা চলেন আমি দেখি। প্রাথমিক ওকে, এটা একটু আশিক। কি রে, এতক্ষণ লাগে কি রে আসতে? আচ্ছা ওকে, 2503। আরে তোমার শিডিউল চেঞ্জ হয়ে রে, খুবই ইজি। যদি এরকম ঝামেলা করে এক্সপ্লোরে যাবেন, 2503 ফোল্ডারে ঢুকে এই মেইনটেনেন্স ডট পিএইচপি নামে একটা ফাইল থাকবে, ওইটা ডিলিট করে ফেলাবেন। এই যে 2503, এই যে ডট মেইনটেনেন্স, ডিলিট করে দিবেন, ঝামেলা করতে আসবে। ওকে, চলে আসছে আমাদের এখানে। এই যে মোটামুটি মেনু পার্ট চলে আসছে। আমার তো মনে হয় আমরা কন্টেন্ট গুলোকে মডিফাই করছিলাম, এই যে এই কন্টেন্ট গুলা, বা যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করব এখন? মেনু বলে ফেলেন। বারটা চেঞ্জ করতে ক্লাসের জন্য উপরে আর কি। বলেন। আচ্ছা, লাস্ট ক্লাসে যে থিম কাস্টমাইজেশনের যে ক্লাসটা দেখালেন, এইটা যদি আমি আসলে আমার কাছে একটু মানে একটু বোধগম্য হয় নাই, কারণ আমি একটু মানে কি বলবো, মানে খারাপ ছাত্র, এই জন্য হয়তো বা পারিনি আমি, মানে ক্লাসটা বোধগম্য হয় নাই। আমার মনে হচ্ছে আমাদের থিমের প্রত্যেকটা পার্টকে ধরে ধরে যদি একটু কাস্টমাইজেশনটা দেখাতেন তাহলে মনে হয় একটু সুবিধা হতো।
আচ্ছা ১.৫ ঘন্টা ক্লাসের এরকম তো হয় না যে পুরো কিছুই বুঝেন নাই। এখন না কোন পার্টটা আমি স্পেসিফিক্যালি বুঝেন না ওইটাও যদি পিন পয়েন্ট করে দেন তাহলে আমি ওই পার্টটা আমি ডিসকভার করে দিই। আমি শুধুমাত্র এতটুকুই বুঝছি, সেটা হচ্ছে আপনার জাস্ট মেনু বার, মেনু পার্ট যেটা আছে আপনার কাস্টমাইজেশনটার মূল ইয়েটা ওইখানটাই মানে ছিল। বাকি যে আপনার টোটাল থিমের বাকি যে পোর্শনগুলো আছে, এইগুলো আসলে কাস্টমাইজেশন গুলো কিভাবে করব বুঝতে পারছি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আমি একটা থিম ইনস্টল করেছি, তো এখন এখানে আমি যদি এই থিমটাকে আনইনস্টল করতে চাই, সেটা বা কিভাবে করব? আহ, বিষয়টা আমার কাছে সেটাও একটু খটকা লাগতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যখন আমরা একটা নিশ বেস থিম খুঁজতে যাই, তো এখানে দেখা যায় যে অনেক ধরনের আপনার থিম চলে আসে। তো এখান থেকে আসলে আমরা প্র্যাকটিসের জন্য ফ্রি থিম কোনটা সেটা বুঝবো কিভাবে? মানে থিম গুলোতে আপনার কোনো ফ্রি বা কোনো এভাবে কোনো ইন্ডিকেশন নাই যে আসলে বুঝবো যে এইটা ফ্রি থিম, যে এইটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। এই বিষয়গুলো যদি একটু টাচ দিতেন তাহলে সুবিধা হতো। ধন্যবাদ। আচ্ছা, ১ম যে কোয়েশ্চেনের আনসারটা সহজ করে দিয়ে দিই সেটা হলো যে আমরা এখনো পর্যন্ত পুরো থিম কাস্টমাইজ করিনি তো। তো এখন পর্যন্ত আমরা এখন যে কাজগুলো করব সেটা হলো থিম অপটিমাইজেশনটা হবে, হ্যাঁ? এই যে আপনি যদি এখান থেকে আমাদের অ্যাপেন্স থেকে সরি আমি আমরা আর যদি সরি আমি কাস্টমাইজেশন আরেকবার একটু বিরক্ত করছি আপনাকে। তো আজকের ক্লাসের যে আপনার ইয়েটা আছে সেটা হচ্ছে আপনার হোস্টিং এন্ড ইয়ের উপর, যার কারণেই আমি প্রশ্ন করা। যদি আমরা কাস্টমাইজেশনটা এখন না শেষ করি তাহলে আমার কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আপনি যে থিমের কথা বললেন, সেই জায়গাটায় আপনি এখানে যতগুলো থিম পাবেন সবগুলাই ফ্রি। এখানে কোনো পেইড নেই। মানে প্রাথমিক পর্যায়ে ফ্রি। এরপরে যদি আপনি তাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নিতে চান তখন প্রিমিয়াম চলে যাবে। যে অ্যাড থিমে ক্লিক করলে আপনি যেখানে ২,৫০০ টাকা ২,৫০০ থিম যে তারা আমাদেরকে বেসিক থিম যে আমাদেরকে অফার করে সেগুলো সবগুলোই ফ্রি। ঠিক আছে? যদি এখানে শুধু ২,৫০০ থিম নেই, এখানে ৭,৫০০ ৮,০০০ থিম এখানে আছে। আরো বেশি আছে বাট হয়তোবা এইভাবে আসতেছে না। সার্চ করলে দেখবেন যে ক্যাটেগরি বেস সার্চ করলে অনেক থিমের অনেক থিম পাবেন। তো এগুলো সবগুলোই ফ্রি। এগুলোতে কোনো মানে ইনস্টল করতে কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি ইনস্টল করতে পারবেন, কাজ করতে পারবেন। তবে একটা নির্ধারিত অ্যামাউন্ট অফ পর্যন্ত। এরপরে আপনি যদি ফার্দার মুভ সুইচ করেন তাহলে আপনাকে হয়তোবা টাকা দেওয়া লাগতে পারে। ঠিক আছে? তো এটা আমরা দেখে নিব, সমস্যা নেই। আর আপনি এটা এক্সপেরিয়েন্স করলে বুঝতে পারবেন যে কোন সময় কি আসতেছে। ওকে। গত ক্লাসে আমরা হয়তোবা উপরি পার্টটা আলোচনা করেছিলাম, জেনারেল আর হেডার পার্টটা নিয়ে একটু বেশি ডিসকাশন হয়ে গেছে। পরেরগুলো আমরা হয়তোবা তেমন একটা আওয়াজ দিই না, নাড়াচাড়া করিনি। ঠিক আছে? তো এগুলো আমরা ইজি করে দেই। এগুলো মেবি আমি আলোচনা করেছিলাম। কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমি এগুলো আলোচনা করেছি। তারপর আমি আরেকবার একটু রিপিট করে দেই। থিম কখনোই সেম টু সেম ম্যানিপুলেশন কখনোই না, কখনোই ওয়ার্ডটা ইউজ করলে আপনাদের জন্য জটিল হয়ে যাবে। যেহেতু আমরা জানি এই থিমগুলো কিন্তু আমার আপনার মতো ডেভেলপারই তৈরি করেছে। আমার আপনার মতো না, আমার আপনার থেকে স্কিল ডেভেলপার কিছু। তারা কি করেছে? এই ৭,০০০, ৭,৫০০, ৮,০০০ থিম তারা তৈরি করেছে। ঠিক আছে? এটা হলো ১ম বিষয়। তো যদি আমি ধরে নিই, যদি ধরে নিই যে একজন ডেভেলপার প্রতি গড়ে একটা করে থিম তৈরি করেছে, তাহলে ৭,০০০ মানুষের মেধা খরচ করেই কিন্তু এই প্ল্যাটফর্মটা বিল্ড হয়েছে। এখন আরেকটা বিষয় শেয়ার করি। সেটা হলো যে আমাদের ৭,০০০ মানুষের মেধা কিন্তু সেম ভাবে ফাংশন করে না। তাই না? সেক্ষেত্রে আমি ধরেন একটা আ ফর এক্সাম্পল আ আমরা কি করি ওই যে বড় তেলের বোতল থেকে আমরা ছোট তেলের বোতলে ইয়া করে রাখি যেন নিত্য প্রয়োজনীয় কাজে আমরা যেন খরচ করতে পারি, তাই না? ওই যে সরিষার তেল আমরা কি করি ৫-১০ লিটারের তেল কিনে নিয়ে এসে ওই যে ১/২ লিটারের বোতলে গিয়ে ভরার চেষ্টা করি। তো এই যে আপনি যখন ভরবেন, আপনার মনে একটা খুঁত থাকবে যে আচ্ছা ভরতে গিয়ে যদি আমি আশেপাশে তেলটা ফালাইয়া দিই, সলিউশন কি হবে? আমার মাথায় যে সলিউশন আসবে আপনার মাথায় ডিফারেন্ট সলিউশন আসতে পারে। তাই না? ঠিক তেমনই ৭,০০০ মানুষের কাছে এই সলিউশনটা চাইলে ৭,০০০ মানুষ ডিফারেন্ট সলিউশন দিতে পারে। আবার সিমিলারও হইতে পারে। তো এই থিম গুলো বানানোর ক্ষেত্রে ওনারা কি কখনোই এ দেখা যাবে যে আপনি অনেক সময় মিল পাবেন না। আমি সেজন্যই ১ম ক্লাসে আমি থিমের ক্লাসে বলে দিয়েছি যে আপনাদের ১ম টাস্ক হলো আমি যে থিমটা ইউজ করতেছি সেই থিমটা প্র্যাকটিস করা। ১ম টাস্ক। পরবর্তী টাস্ক হলো ওই ক্যাটেগরির ৪ টা থিম আরো এনালাইসিস করা। তাহলে আপনি এখন পরিমাপ করতে পারবেন
যে এই থিম আমাকে কি দিচ্ছে, অন্যান্য থিম আমাকে কি দিচ্ছে, কি দিচ্ছে না। তো ওইটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার জন্য কি হবে? আপনার জন্য তখন দেখা যাচ্ছে যে ডিসিশন নেওয়াটা ইজি হবে যে আপনি কোন থিমটা নিয়ে কন্টিনিউ করবেন। বিষয়টা বুঝতে পারছি? ওকে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো এখন আমার যে এই থিমটাকে অপটিমাইজ করতে হয়। কোনটাকে? আমি যদি এই যে নতুন এই যে থিমটা আছে, এই থিমের ডেটাগুলোতে আমি অনেক কিছু অপটিমাইজ করেছি। তারপরে যদি আমাকে অপটিমাইজ করতে হয়, এই থিমের অপটিমাইজেশনের জন্য আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। ঠিক আছে? আমি এগুলো রিপিটেড কথাবার্তা বলতেছি। এগুলো কিন্তু হয়ে গেছে। আমাদের ৩০ এ নামাজ, নামাজের আগ পর্যন্ত আমি একটু রিপিট কথা বলি, দেন আমরা ইনশাআল্লাহ নামাজের পর আমরা ডোমেন হোস্টিং এ চলে যাব। ওকে? তো এখন এই জায়গাটায় যদি আমি যাই, কাস্টমাইজেশন এ যদি আমি এখন ক্লিক করি, ধরো আমি এখন এখানে ক্লিক করলাম, হবেটা কি? সে আমাকে কাস্টমাইজ এ নিয়ে যাবে। তো আমি এটাকে এখানে নিয়ে আসি। ওকে। এই যে দেখেন কাস্টমাইজ এ যখন গেলাম, এই দেখেন এই পুরো ওয়েবসাইটটা কনটেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমার কতগুলো টুলস তারা আমাকে এখানে অফার করেছে। টুলস বলতে গেলে আমাদের এখানে ফিচার বা ফাংশন দিয়েছে। তো প্রতিটা ফাংশন যেখানে যেটা আমার দরকার সেখানে সেটা আমি এখানে যাব, ভিজিট করব, চেঞ্জ করব। ইজি করার জন্য তারা এখানে আমাকে একটা পেন টুল দিয়ে দিয়েছে। আমার যদি ইজিতে আর্লি অ্যাক্সেস দিতে হয় তাহলে আমি পেন টুলে ক্লিক করলে এই যে চলে আসবে। ঠিক আছে? তো উপরের এখানে আমরা সবগুলো ডিসকভারি করে ফেলছি। এই যে টপ মেনু, প্রাইমারি মেনু হিসেবে কোনটা ইউজ হবে, ফুটার মেনু হিসেবে কোনটা ইউজ হবে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। টপ মেনু যদি না থাকে, যেমন এখানে দেখেন অ্যাবাউট কন্ট্যাক্ট যদি আপনি না রাখতে চান, আপনি যদি খালি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেন তাহলে আপনি মানে ইয়া আনসিলেক্ট করে দিবেন মানে মেনুগুলোকে, তাহলে দেখবেন যে আপনার ডিফল্ট মেনুটা কিন্তু গায়েব হয়ে গেছে। আবার যদি আপনি এখান থেকে টপ মেনুর জায়গায় আপনি যদি এখন মাই মেনু দিয়ে দেন, তাহলে এই জায়গাটায় আপনার পুরো মেনুটা আবার রিপিটেডলি আপনি দেখতে পাবেন। সেটা বুঝতে পারছি? এই যে দেখেন হোম, অ্যাবাউট, ব্লগ, ঠিক আছে? কন্ট্যাক্ট আস, গ্যাজেট, উইকিপিডিয়া আসছে। তো আমার এটা আপাতত লাগতেছে না। আমি এখান থেকে যেটা টপ মেনু সেটাই সিলেক্ট করলাম। ওকে? এটা গেল একটা। এরপর আমার এই যে টপ বারটা লাগবে কি লাগবে না এটাও সে আমাকে বলে দিছে। জেনারেল বা আমি হেডারে যাই। এই যে বলতেছে টপ হেডার সেকশন কি আমার লাগবে? না লাগলে ক্লিক করে দেন, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কত সহজ। অথবা আমি বললাম যে ভাই আমার সোশ্যাল আইকন লাগবে না। ডিঅ্যাক্টিভেট করে দেন, চলে যাবে। তো এটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা আছে। তো এই জায়গায় এটাও ক্লিয়ার। এবার আসেন ৩ নাম্বার যেটা, সেটা হলো যে এই যে মডিফিকেশন গুলো মেনু বানাচ্ছি আমি, মেনুগুলো কোথা থেকে বানিয়েছি? আমরা মেনুগুলো বানিয়েছি হলো এই যে আমাদের এই মেনুস অপশন থেকে। তার মানে যখনই আপনাকে কখনো মেনু মেইনটেন্যান্স মেনু মেনু নিয়ে ম্যানেজ করতে হবে, মেনু মেনু তৈরি করতে হবে বা মেনু কাস্টমাইজ করতে হবে বা মেনুর অপশন গুলোকে চেঞ্জ করতে হবে, তখন আপনি এই যে এই মেনু বাটনে ক্লিক করে মেনুস থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এইটা হলো একেবারে মাদার ওয়ে। মানে মাদার ওয়ে মানে হলো সব থিমেই এই সিমিলারিটি আপনি পাবেন। কিন্তু আপনি যদি চান যে ভাইয়া এখানে কোনো শর্টকাট আছে কিনা, এখান থেকে আপনি শর্টকাট চেঞ্জ করতে পারেন। এই যে এখানে মেনুস অপশন আছে, সব মেনু কিন্তু এরকম দেয় না। ক্রিয়েট এ নিউ মেনু এড করতে পারেন, ক্রিয়েট মেনু করে এখানেই আপনি ম্যানেজ করতে পারেন। যেমন মাই মেনুতে আমি যদি যাই, এই যে দেখেন মাই মেনুর গুলো কিন্তু ওইখানে অপটিমাইজ হয়ে আছে। ওকে? তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে বসে, বসে অপটিমাইজ করতে পারেন। বাট আমার সাজেশনটা হলো একেবারে মাদার জায়গা থেকে একবারে মূল জায়গা থেকে চেঞ্জ করা। তাহলে আপনি সবগুলো থিমের ক্ষেত্রে এই একটা মনে করেন যে জায়গা থেকে সিমিলারিটিস পেয়ে যাবেন। এবার আসেন অন্যান্য কনটেন্টের বেলায়। দেখেন এগুলো তো কনটেন্ট। এগুলো তো আমার চেঞ্জ করা লাগবে। কারণ এগুলো তো আমার কনটেন্ট না। এগুলো কার? আমাকে ওই যে, যে থিমের সার্ভিস আমি নিচ্ছি সেই থিম আমাকে দিচ্ছে। তাই না? তো সেই থিম আমি কিভাবে পরিবর্তন করতে পারি? এই যে পেন টুল, ইজি ওয়ে হলো পেন টুলে চেঞ্জ করা। এই যে পেন টুলে যাবেন, এই যে এখান থেকে আপনার কোন স্লাইডারে কোন কনটেন্ট আসবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আর এখান থেকে যদি যান, এই যে এখান থেকে আপনি আ কাস্টমাইজ, অলরেডি আমরা কাস্টমাইজ আছি। এরপরে আমরা উইজেটস চলে গেলাম। এরপরে এই যে হোম টপ সেকশন। হোম টপ সেকশন কোনটা? এই যে এই পার্টটাকে তারা হোম টপ সেকশন হিসেবে ইন্ডিকেট করছে। এই যে এটুকুন পার্ট। এখন হোম টপ সেকশন আপনি এখন কি করতে চান? সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে এই যে তারা এখানে বলতেছে এখানে কিছু ক্যাটেগরি আছে। এই যে ক্যাটেগরি গুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। টেকনোলজি ক্যাটেগরি আছে। ঠিক আছে? টেকনোলজিয়া এই ক্যাটেগরি এখানে আছে। আমি যদি বললাম যে না আমার এখন টেকনোলজি লাগবে না, আমার আনক্যাটাগরাইজ লাগবে, স্পোর্টস লাগবে। টেকটা অফ করে দিলাম। এই যে এগুলো ক্যাটাগরি অনুসারে মেইনটেইন করবে। মানে আপনার এখানে যতগুলো ব্লগ আসবে সেগুলো কি আকারে মেইনটেইনড হবে? ক্যাটাগরি আকারে মেইনটেইনড হবে।
এখন এই যে আমি এখানে যেটা চেঞ্জ করলাম সেটা হলো কোনটা, স্লাইডার ক্যাটাগরি। এই যে দেখেন স্লাইডার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। এই যে স্পোর্টস ক্যাটাগরি চলে আসছে, আবার আমাদের আনক্যাটাগরিজ ক্যাটাগরিতেও আমার কন্টেন্ট গুলো চলে আসছে। দ্বিতীয়ত হলো এই যে ফিচার পোস্ট ক্যাটাগরি, যেটা এখানে আসছে। এখানে আমার এখানে 4টা ক্যাটাগরি চুজ করা হয়েছে, যার কারণে 4টা ক্যাটাগরি থেকে 4টা কন্টেন্ট এসেছে। আমি যদি একটা ক্যাটাগরি সুইচ করে চেঞ্জ করে দিই, আনক্যাটাগরিজ ক্যাটাগরি নিয়ে আসি, ট্রাভেলের পরিবর্তে আমার এখানে ওইটাও চলে আসবে। এটা আপডেট হবে, আপডেট হওয়ার সাথে সাথে আমার এখানেও আপডেট হয়ে যাবে। এই যে এখন আমার স্ট্রাকচার ভেঙে গেছে কেন? কারণ আমার ইমেজের কারণে। দেখেন এখানে তারা স্ট্রাকচারটাকে তৈরি করেছে ইমেজের সাইজের উপর বেসিস করে। তো আমার এখানে ইমেজের সাইজটা বড় ছোট, যার কারণে প্রবলেম হচ্ছে। তো আমি আগের পজিশনে ফেরত নিয়ে আসতেছি, যেহেতু আমার ইমেজটার কাস্টমাইজ না, অপটিমাইজ না। সেম কন্টেন্ট গোস টু এটার মধ্যেও। আপনি জাস্ট খালি এখানে আপনি হোম টপ সেকশনের পরে এই যে হোম মিডল সেকশন ইউজ করতে পারেন, এটাও কাজ করতে পারেন, অথবা সহজ করে আপনি এটাকে বাদ দিয়ে আপনি এখান থেকেই এডিট শুরু করতে পারেন। এই যে হোম টপ সেকশনের মধ্যে থাকা এই যে এখন হলো সেকেন্ড ব্লক ক্যাটাগরি, এখানে ফ্যাশন নিয়ে আসছে সবগুলা। আমি ফ্যাশনের বদলে আমি ফুড নিয়ে আসছি, দেখবো যে এখানে ফুড গুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে দেখেন ফুডের উপর যতগুলো ব্লগ আছে সেগুলো দেখাচ্ছে। এরপর আমি এখানে স্পোর্টস দেখতে পাচ্ছি, আমার স্পোর্টস এর জায়গায় আমি যদি এখানে চাই স্ট্রাকচারাল পরিবর্তন করতে, এখানে 4টা স্ট্রাকচার তারা আমাকে নিজে দিয়ে দিয়েছে। ভাই আপনার কি এরকম স্ট্রাকচার দরকার আছে? যদি আমার চেঞ্জ করতে ইচ্ছা হয়, আমি যেখান থেকে যে কোনোটা চেঞ্জ করে সুইচ করে নিতে পারবো। অথবা আমার যদি কন্টেন্ট মনে হয় যে আমার স্পোর্টস ক্যাটাগরি লাগবে না, মানে এখান থেকে আমি অন্য ক্যাটাগরি নিব, আমি যে ট্রাভেল ক্যাটাগরি নিব, আপনি এখানে ট্রাভেল চুজ করে দেন, সে ট্রাভেলের উপর বেসিস করে যতগুলো ব্লগ আছে সবগুলো ব্লগ এখানে দেখাবে। বিষয়টা বুঝতে পারছি? এরপরে এই যে এখানে পেন টুল আছে, ফলো আস, এখানে আমি ক্লিক করলে আমি এই ফলো আসের মধ্যে থাকা কন্টেন্ট গুলোকে মডিফাই করতে পারবো। অ্যাডভার্টাইজের মধ্যে মডিফাই করতে চাইলে অ্যাডভার্টাইজমেন্টের এখানে ক্লিক করে আমার এখানে ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজ চেঞ্জ করে দেবো। ওকে, এরপর আছে কমেন্ট সেকশন বা লেটেস্ট পোস্ট। এই যে ডিফল্ট ট্যাব, এই যে এখান থেকে লেটেস্ট কমেন্টস, এখান থেকে সুন্দরভাবে এখানে দেওয়াই আছে যে লেটেস্ট কমেন্ট। ওকে, ট্রাভেল চেঞ্জ করেছি। এরপরে ফুড ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে বা ফুড ক্যাটাগরি যে স্ট্রাকচার, যেমন ট্রাভেল ক্যাটাগরি স্ট্রাকচার দেখেন 2 নম্বর স্ট্রাকচার চুজ করা আছে। আমার যদি মনে হয় যে না আমার এখানেও এই সেম স্ট্রাকচারটা দরকার, একটা বড় 4টা ছোট, তাহলে সেটা আমি এখান থেকে করতে পারি। ঠিক আছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি মনে হয় যে না আমার ভুল হয়েছে, আমার আগের জায়গায় নিয়ে আসা উচিত, তাহলে আমি এটা ক্লিক করলাম, এটা একটু আগে ঠিক হয়ে যাবে। ফুডের বেলাতেও সেম। এরপরে ক্রিয়েটিভের বেলাতেও সেম। দেখেন ক্রিয়েটিভের বেলাতে আমার এখানে এই যে তাই না কলাম কিভাবে আসছে, যেভাবে সেভাবে আসছে যেভাবে এখানে ডিফাইন করা হয়েছে। এরপর এখানে দেখেন এটা হলো আবার স্লাইডার। আপনি যদি এখান থেকে স্লাইডারের জায়গায় আপনি ফুডের জায়গায় ফ্যাশন নিয়ে আসেন, এটাই সে দেখাবে। বিষয়টা বুঝতে পারছি? তো এটা হলো কি আমার কন্টেন্ট মডারেশন বা কন্টেন্ট মডিফিকেশন। আমি এখান থেকে এগুলোকে মডিফাই করতে পারবো। লাস্ট যে বিষয়টা সেটা হলো এই যে ক্যাটাগরি অপশন, এগুলো যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, যে ক্যাটাগরিজ থেকে আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। এরপর আমার এখান থেকে এই যে ক্যাটাগরিতে কি কি আছে এটা আছে, আমার বাই নিউজ পোর্টাল লাগবে না, আমি এখান থেকে সিলেক্ট করে এই যে রিমুভ করে দিতে পারবো, তাহলে আমার এখান থেকে বাই নিউজ পোর্টাল পুরোটাও চলে যাবে। ঠিক আছে, লেটেস্ট নিউজের মধ্যে কি কি পরিবর্তন আপনারা চাবেন? আপনার এখানে নাম্বার অফ পোস্ট কয়টা? 2টা। আমার 2টা মনে হলো, আমার কাছে 3টা মনে হলো। আমি এই 3টা আপডেট করে দিলাম, এখানে 3টা দেখাবে। এরপরে ম্যাটাতে গেলাম, ম্যাটার মধ্যে তারা এখানে কি কি রাখতে চায়, তারা এখানে সেই জিনিসগুলো তারা রেখেছে। আপনার যদি মনে হয় চেঞ্জ করা উচিত, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পুরোটা সিস্টেম পুরো কি অপটিমাইজড। ওকে, তো আশা করি আমরা কিছুটা ধারণা পাচ্ছি যে আসলে পুরো ওয়েবসাইটটা মেইনটেনেন্স কিভাবে হচ্ছে। ওকে, লাস্টে যে দেখেন নিউজ পোর্টালে যে ইয়াটা, এই যেখানে নিউজ পোর্টাল দিয়ে দিয়েছে, যেখানে এখানে নিউজ পোর্টালে ইয়াটা দিয়ে দিয়েছে। ওকে, আমি যা যা মডিফাই করেছি তা এখন পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এটা যদি সেভ হয়ে যায়, আমি এখন এটাকে পাবলিকলি ভিজিবল করতে পারছি, যেটা আমার আপাতত লোকাল হোস্টে আছে। নামাজে যাবেন? হ্যাঁ, এখন নামাজে চলে যাব। আচ্ছা, কটায় শুরু করবেন আবার? ওকে, তো ওয়েল এখন এতটুকুই থাকুক, আমরা নামাজের ব্রেক নিচ্ছি 15 মিনিটের, নামাজের পরে ইনশাল্লাহ আমরা আবার সেম জায়গাতে এসে আমরা আবার কন্টিনিউ করবো। আমি 15 মিনিটস টাইমার দিয়ে দিলাম।
ওকে, সেটা হলো ডোমেইন এবং হোস্টিং। কখনো আপনাদের লাইফের এখন হোক, আগে হোক, পরে হোক, যে কোনো সময়ে আপনাদের ডোমেন হোস্টিং কেনা লাগবে। খুব সহজ করে বলে ডোমেন হোস্টিং কি, একেবারে ইজি করে বলি, জটিল করে বলার দরকার নেই। ডোমেন হোস্টিং হলো অনলাইনে আমার ওয়েবসাইট গুলোকে প্রেজেন্ট করার একটা মাধ্যম। ঠিক আছে? মানে হলো পুরো পৃথিবীতে আমার ওয়েবসাইটটাকে ভিজিবল করার জন্য যেটা সব টেকনোলজি বা যে যে টুলস গুলোর দরকার পড়ে, ডোমেন হোস্টিং তার মধ্যে একটা। এখন ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে? ডোমেইন মানে হলো অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে সার্চ, মানে আমি যে নামে সার্চ করতে পারি সেই সার্চিংটাকে মূলত অ্যাড্রেস বা ডোমেইন বলে। আরো ইজি করে দিই, যেমন আমি যদি এখন এখানে লিখি যে uylab.org, তাহলে কি আসে? uylab এর ওয়েবসাইট তো আসে, নাকি ফেসবুক চলে আসে? তাহলে এই যে আমি যে uylab.org দিয়ে লেখার সাথে সাথে যে uylab এরটাই চলে আসলো, এটা হলো কি? অ্যাড্রেস। বিষয়টা বুঝতে পারছি? আর এই অ্যাড্রেসটা যেটা, সেটা নামই হলো ডোমেইন। ঠিক আছে? আর তাহলে হোস্টিংটা কি বলে? এই যে এখানে যে হোস্টিংটা আছে, এই হোস্টিংটা সহজ করে বলতে গেলে আমাদের এই ওয়েবসাইট গুলোকে রাখার জন্য যে স্টোরেজ দিয়েছে, যে ডেটাবেজ আছে, যে মেনটেনেন্স যে বিষয়গুলো আছে, সম্পূর্ণ হোস্টিং মেনটেন করে। হোস্টিং এর ভিতরে কোনো সিম্পল স্পেসিফিক একটা প্রজেক্ট না বা একটা প্রোডাক্ট না যে আমি আসলে একটা প্রোডাক্ট ক্লেম করব। এখানে অনেকগুলো ফিচার আছে, প্রোডাক্ট একটাই বাট ফিচার অনেকগুলো আছে। কি কি ফিচার আছে সেগুলাই আমরা আবার একটু একটু করে ঘাটাঘাটি করে দেখব। ঠিক আছে? ওকে। তো ডোমেন হোস্টিং এটা কোনো ফ্রি জিনিস না, এগুলো কিনতে হবে। এখন কোত্থেকে কিনবেন? যেমন আগে এটা জানি যে মেনটেন কারা করে। ডোমেন হোস্টিং মেনটেন করে একটা কোম্পানি যেটার নাম হলো WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। ঠিক আছে? এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যে কোম্পানি, তারাই মূলত ইন্টারনেট ডোমেইন নামটা মেনটেন করে। ঠিক আছে? হোস্টিং এটা ডিপেন্ড করে, কারণ এটা তো একটা স্টোরেজ সিস্টেম বা এটা একটা ফিচার। দেখা যাচ্ছে ডোমেইনটা না হলে আমাদের WWW মেনটেন করে, হোস্টিংটা কোম্পানি ভেদে তারা নিজেরা ডিফাইন বা মেনটেন করে আর কি। ওকে, এখন আসেন, আমি যে ডোমেইন কিনবো, এই ডোমেইনটা যে কেনার ক্ষেত্রে যে আমি কোম্পানি নিব, এটা কি WWW? না, WWW কনজিউমার পর্যন্ত প্রোডাক্ট সেল করে না। ঠিক আছে? তার একটা কোম্পানি, তাদের এই ফিচারটা নাই যে তারা নিজেরাই কি করবে, কনজিউমার পর্যন্ত সেল করবে প্রোডাক্ট। তাহলে এই দায়ভারটা কার? এই দায়ভার হলো বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির। এখন থার্ড পার্টি কোম্পানি কারা? ধরেন যারা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আছে, তারাই একটা বড় একটা প্ল্যাটফর্ম। তবে যে শুধু তারাই নিতে পারবে, আমরা নিতে পারবো না তা কিন্তু না। আপনি যদি নিতে চান যে ভাই আমি একটা ডোমেন নিতে চাই বা ডোমেন বিজনেস করতে চাই, যে আমি আমার ওয়েবসাইটে কেউ যদি ডোমেন কিনতে চায়, সে চাইলে ডোমেন কিনতে পারবে, সেটাও আপনি করতে পারবেন। তবে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি আছে, আর কিছু মেবি কিছু ইনভেস্টমেন্টেরও প্রয়োজন আছে। যদি এইগুলো জিনিসগুলো আপনি ইয়া করতে পারেন, মানে তাদের ক্রাইটেরিয়া এলিজিবিলিটি মেনটেন করতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনি ডোমেন বিজনেসে নামতে পারেন। এখন আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রমোশন করবেন, প্রমোশন করার পর কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে ডোমেন কিনে, তাহলে আপনার জন্য একটা কমিশন থাকবে। সেটা যদি ধরেন, কমিশনটা কিরকম হতে পারে, সাধারণত WWW একটা ডোমেনের জন্য $10 করে চার্জ করে, $10 আর একটু বেশি, 10 $10.5। এখন আপনি যদি একটা ডোমেনকে $13 সেল করেন, তাহলে আপনার বাকি $2.5 লাভ। ঠিক আছে? এরকম করে আর কি। তো সেক্ষেত্রে আর্নিং প্রসেসটা এইভাবে হতে থাকবে। এখন আসেন, কেনাকাটার জন্য আমরা কিছু মার্কেট প্লেস যদি চেক করি, সবচেয়ে পপুলার যে মার্কেট প্লেস সেটার নাম হলো নেমচিপ। নেমচিপ পপুলার হওয়ার একটা রিজন হলো নামের মধ্যেই দেওয়া আছে চিপ। দ্যাট মিনস পুরো ইয়াতে যতগুলো কোম্পানিজ আছে, সবচেয়ে চিপেস্ট রেটে বা চিপেস্ট ইয়াতে তারাই অফার করছে, মানে এরকম তারা একটা ক্লেম করে। তবে এই ক্লেমিংটা আসলে ঠিক না, এবং এটা একটা ভুল ক্লেমিং হয়। ওকে, কেন ভুল বলতেছি নেমচিপের জন্য, সেটা আমরা একটু আলোচনা করবো। এখন ধরেন আমার যেটা কি কিনতে হবে, আমার যেটা ডোমেইন কিনতে হবে, ডোমেইনের নাম আমি কি দিলাম, ধরেন প্রবীণকুমার.com, এটা হলো কি ডোমেইন নেম। এখন আমি এখানে প্রবীণকুমার.com লিখে আমি ইন্টারপ্রেস করলাম। ওকে, এই যে সার্চ করার সাথে সাথে এটা কি অ্যাভেলেবল আছে কিনা আগে সেটা দেখাচ্ছে, এবং খালি আছে। আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, এই প্রোডাক্টটা আমাকে $11.5 পে করলেই আমি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতে পারি।
ঠিক আছে? বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার। এখন আসেন তাহলে ডোমেইন কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসলেই কি তারা সবচেয়ে চিপেস্ট রেটে কি তারা অফার করতেছে কিনা এটা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে, ডম.কম। নাম কি? ডম.কম.কম। এই যে এটা, এই যে। তো বর্তমানে সবচেয়ে চিপেস্ট রেট কোন কোম্পানি থেকে দেওয়া আছে সে আপনি এখানে দেখতে পারেন, এই যে। ওকে, সেকেন্ডের ক্ষেত্রে কোনটা আছে, থার্ডের ক্ষেত্রে কোনটা আছে। এরপর রিনিউর ক্ষেত্রে সবচেয়ে কম রেটে কে দিচ্ছে, আবার সবচেয়ে বেশি রেটে কারা দিচ্ছে, এই যে। তো তাহলে আমরা বুঝতে পারতেছি আপনি যদি কোনো ধরনের ডোমেন কিনতে চান তাহলে আপনি এই শিটটাও মেনটেন করতে পারেন। যেমন ধরেন ওরা ক্লাউডফ্লেয়ারে 9.77 বলতেছে, 9.77 হতে পারে, আবার একটু বেশ কম হতে পারে। ওকে, যেটা আমি এখানে সার্চ ডোমেন যেই prominকুমার.com যেটাই আমি এখানে যদি এটাও যদি দেখেছি, সেটা যদি আমি এখানে দেখি, এটার জন্য তারা কিন্তু $11.5 চার্জ করছে। আবার বাৎসরিক কিন্তু কত, আরেকবার এটা দেখেন, তারা কিন্তু বাৎসরিক $15 নিয়ে নিবে। এখন কথা হলো ডোমেন কখনো পার্মানেন্ট হয় না। মানে এমন কোনো সিস্টেম নাই যে আপনি চিন্তা করবেন যে ভাই আমি এই ডোমেনটাকে পার্মানেন্ট নিয়ে নিব, এই ডোমেনটা আমার কন্ট্রোলে থাকবে, আর কেউ কেনাকাটা করতে পারবে না। এরকম কিন্তু কোনো কোম্পানি নেই। ঠিক আছে? ওকে, এখানে দেখেন prominকুমার.com যদি আপনি এই কোম্পানি থেকে নিতে চান তাহলে আপনাকে $10.40 পে করতে হবে। ওকে, $10.40 আপনি জাস্ট এখানে পারচেজে ক্লিক করলে এই অ্যামাউন্টটা দিয়ে দিবেন, আপনার কি হয়ে যাবে, এই প্রোডাক্টটা আপনার হয়ে যাবে। অবশ্যই লগ ইন টগ ইন করে পরবর্তীতে আপনি চেক আউট করে ফেলতে পারবেন। এখন এখানে দেখেন আমার ডমকম, আমার যে ডমকমটা আছে সে ডমকম আমি দেখতে পাচ্ছি ক্লাউডফ্লেয়ারে তারা অফার করতেছে 9.77, কিন্তু ক্লাউডফ্লেয়ার আসলে 9.77 বলতেছে না, 10.44 বলতেছে। 10.44, এখন কথা হলো বেশ কমটা কেন হইলো? হয়তোবা এটা একটু কয়েকটা রিজন হইতে পারে। আপনি এভাবে বলতে পারেন যে হয়তোবা এটা হলো তাদের ইয়াটা ব্যাকডেটেডটা, আপডেটেডটা এখন উঠে নাই, এটা হইতে পারে। আবার এটাও বলতে পারেন যে কিছু হিডেন চার্জ আছে, এই কোম্পানির কিছু হিডেন চার্জ আছে, সেই অনুসারে তারা হয়তোবা এইটাকে হয়তো অনলি ডোমেইন রেট বলতেছে, আর এখানে তারা সবকিছু ইনক্লুডেড করে হিডেন চার্জ গুলো মিলিয়ে সবগুলোকে তারা একসাথে বলতেছে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। কেনাকাটা করতে গেলে এখন কি লাগবে আপনার, এই যে দেখেন ডলার লাগবে। এখন ডলার তো ব্যবহার আরেক ঝামেলা নাকি, ডলার ব্যবহার কি ঝামেলা না? তাহলে এখন ডলার ব্যবহার যদি ইগনোর করে আমরা যদি আসলে কোনো অন্য কোনো ওয়েতে আগাইতে চাই তাহলে কি করতে পারি? তাহলে দুটো কাজ করা যেতে পারে, হয়তোবা যদি ডলারেই কিনতে হয়, আপনার কাছে যদি ডলার সংক্রান্ত পেমেন্ট করার কোনো সিস্টেম না থাকে, যাদের আছে তাদের থেকে একটা সাপোর্ট নেবেন, বিনিময় স্বরূপ চা নাস্তার বিল একটা দিয়ে দিবেন যে ভাই আমার ডোমেন হোস্টিং লাগবে, এই ডোমেন হোস্টিং এর জন্য আমার মেবি $25 লাগবে, $25 দিয়ে দিচ্ছি, আর আপনার এই কষ্টের জন্য আপনাকে ছোট একটা অ্যামাউন্ট অফ চার্জ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এখন কথা হলো ধরেন আমি ঠিক আছে এবার চিন্তা করলাম যে ভাই আমি এখন আপাতত কি ডলার পেমেন্ট করতে যাচ্ছি না, তাহলে আমি কি করব? ডলার পেমেন্ট না করলে তাহলে আপনি এখন বাংলাটাকে পেমেন্ট করতে পারবেন। তবে অবশ্যই কোম্পানি কি হইতে হবে, তাহলে বাংলা কোম্পানি হইলে দেন আপনি কি করতে পারবেন, আপনি বাংলা কোম্পানিতে বাংলা টাকা পে করতে পারবেন। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার করতে পারতেছি। তো বাংলা টাকা পেমেন্ট করবেন, বাংলা টাকা পেমেন্ট হয়ে যাবে, আপনার সার্ভিসটা নেওয়া শুরু হয়ে যাবে। এখন আবার কোয়েশ্চেন আসতে পারে যে ভাই যাদের থেকে নিচ্ছে তারা সার্টিফাইড কিনা, বা যেহেতু বাংলাদেশের কথাই উঠছে, বাংলাদেশিদের থেকে আসলে ভরসা করা জটিল। তো কিছু কোম্পানির নাম বলেন যারা আসলে বাংলাদেশি ভাবে তারা কি করে, তারা আমাদেরকে প্যাকেজ অফার করে। তো যদি আপনি এখান থেকে দেখেন, এখানে আসেন, আমি যদি কিছু ইয়া দিই, ওকে, বর্তমানে আমার যে ডোমেন হোস্টিং গুলো আছে সেই ডোমেন হোস্টিং গুলো যে আপনারা ইয়া আমার যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন
সেটা আমি এই কোম্পানি থেকে ব্যবহার করতেছি, এই যে এটা। আর এছাড়া আমি আমার ক্লায়েন্টের জন্য যে কোম্পানির জন্য ব্যবহার করি সেটার নাম হলো হোস্ট এভার। ঠিক আছে? তো টোটাল এই দুটা কোম্পানি থেকে আমি কি করি, সাধারণত কেনাকাটা করি। এই দুটা কোম্পানি থেকে আমি সাধারণত কেনাকাটা করি মোস্ট অফ দ্য টাইম। ওকে, তো আসেন আমি যদি এখন আমারও হোস্ট এভারে যাই। হোস্ট এভারে গেলে সর্বপ্রথমে যেখান থেকে ডলার থেকে বাংলা টাকা কনভার্ট করে নেবেন। আর আপনি এখান থেকে কি করবেন, এই যেখান থেকে যে কোনো একটা ডোমেন আপনি চাইলে কিনতে পারেন। আপনি যদি ডোমেনের রেটটাকে জানতে চান, এখানে চেক করবেন যে রেট গুলো কেমন হচ্ছে। যেমন আপনি এখান থেকে বাই ডোমেনে গেলাম, এই যে কোন এক্সটেনশনের কত রেট সেটাও তারা এখানে বলে দিচ্ছে। এখন এক্সটেনশন কি জিনিস, এক্স ওয়াই জেড এখানে বলতেছে, ডট কম বলতেছে, এগুলো হলো এক্সটেনশন, ডোমেন এক্সটেনশন। যখন আপনি একটা নাম মেনশন করেন, যেমন ধরুন আমি এখানে প্রবীণ কুমার ডট কম লিখলাম, ডট কমটা এটা হলো আমাদের একটা কি, খুবই বেসিক একটা, বেসিক বলবো না, এটা খুবই পুরনো একটা কি আমাদের বলা যায় যে এক্সটেনশন। এখন এটার আরো অনেক ভার্সন বের হইছে, ইনকর্পোরেশন, এক্স ওয়াই জেড ডট মি, ঠিক আছে, অনেকগুলাই আছে এরকম। তো এখন এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে এক্সটেনশনের ক্ষেত্রে ডট কমটাকে বেশি প্রায়োরিটি দিবেন। কেন? রিজন আছে। সহজ করে যদি আমি একটু রিজনটা বলে দিই, যে ডোমেন স্ট্রিং এর ক্ষেত্রে ডোমেন কেনার ক্ষেত্রে কমটাকে প্রায়োরিটি দেওয়ার রিজনটা হলো ডট কমটা মানে ডট কম দিয়েই মূলত ডোমেইন কেনাকাটার পন্থাটা শুরু হয়েছে। মানে আপনি যখন কোনো এক্সটেনশন আপনার দরকার পড়বে আপনি ডট কম লিখে সার্চ করবেন, ডট কম এর মাধ্যমেই মূলত কি ওয়েবসাইট মেইনটেনেন্স বা ডোমেইন কেনাবেচার প্রথাটা শুরু হয়ে গেছে। তার মানে এটা হলো কি একটা, বলা যায় যে এক প্রকার সার্টিফাইড, বলা যায় যে এক্সটেনশন। বাকিগুলোও সার্টিফাইড বা বাকিগুলোর ক্ষেত্রে একটু নড়ে বড়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে তো বাকিগুলোর ক্ষেত্রে অনেক সময় এরকম রিস্কও থাকে যে তুমি কি করো, আমার মানে ডাব্লিউ কোম্পানি যেটা বলে যে তুমি আমাদের কোম্পানি থেকে এই এক্সটেনশনটা হিডেন করে দাও, এটা আমরা ইউজ করতে চাচ্ছি না। তো সর্ব মিলিয়ে ডট কমটা হলো প্রায়োরিটি। এছাড়াও কিছু কি পয়েন্টস আছে, সেই কি পয়েন্টগুলো মাথায় রাখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনি যদি এখন এখান থেকে কিনতে চান তাহলে আপনি এখান থেকে এই যে এই অ্যামাউন্ট নিতে পারেন। ওকে, এছাড়া যদি আপনি বাংলাদেশি থেকে নিতে চান তাহলে ডট কম বাংলাদেশি টাকায় 1350 টাকা প্রথম দফায় হবে, আর 1650 টাকায় প্রতি বছর রিনিউয়াল রেটই হবে। বিষয়টা বুঝতে পারছি? এখন রিনিউয়াল রেট কি, যেটা বললাম বাৎসরিক চার্জ। নর্মাল রেট হলো আমাদের 1349, আর আমাদের ইয়ারলি রেট হলো 1649। ওকে, এখন আসেন সেম কথাগুলো যদি আমি এখন আমার হোস্টারকে না গিয়ে, সরি হোস্টারকে না গিয়ে আমার হোস্টারের কাছে বলতাম। ওকে, এই যে আমার হোস্টার, সেম টু সেম আপনি যদি এখন এখান থেকে ডোমেইনে যান, ডোমেইন রেজিস্ট্রেশন, এরপরে যে নামটা আছে সে নামটাকে আমি সার্চ করলাম। নামটা কি ছিল জানি, আহ, প্রবীণ কুমার ডট কম নাকি। ওকে, এই যে প্রবীণ কুমার কিনতে বলতেছে, আপনি চাইলে 1100 টাকা দিয়ে প্রবীণ কুমার কিনতে পারবেন। তবে এখানে আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে ডোমেনের প্রাইসিং গুলো আসলে কেমন হয়ে থাকে। তো আমি এখানে প্রাইসিং গুলোকে কম্পেয়ার করে যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এইটা একটু কম বা প্রাইস বা এটার সার্ভিস অন্যটার তুলনায় ভালো, সেটা আপনি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। তারপরে যেখানে বলতেছে প্রথম মাসে 1100 টাকা, পরের মাস থেকে 1400 টাকা দিতে হবে। ঠিক আছে, তো সেই কাজটাও আপনি এখান থেকে করতে পারেন। এখন আসেন কেউ যদি বাজেট ফ্রেন্ডলি চিন্তা করেন যে ভাই আসলে একটা ডোমেইন কিনবো 1100 টাকায়। প্রথমত কথা হলো একটা ডোমেইন আপনার জন্য অনেক বড় একটা কি করবে, রোল প্লে করবে। দেখেন আপনি ভবিষ্যতে প্রজেক্ট বাড়াবেন, প্রজেক্ট গুলোকে আপনার কি করতে হবে, ওয়ার্ডপ্রেসে রাখতে হবে। তো অনেকগুলো রিজন আছে যার কারণে ডোমেইন হোস্টিংটা ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তো সেই জায়গা থেকে এখন আমি যদি চিন্তা করি যে ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার জায়গা বা আপনার যে জায়গাটা কনসার্ন আপনি সেটাও বুঝতে পারছি। তবে আপনি একটু আমাদেরকে একটা হেল্প করেন, সেটা হলো যে সবচাইতে কম রেটের যে ইয়াগুলো আছে ডোমেন হোস্টিং গুলো আছে সেগুলোকে আপনি একটু মেনশন করে দেন। এই যে আপনি যদি আমার হোস্টারে থাকেন, আমার হোস্টার থেকে এই যে ডোমেন লিস্ট থেকে ডোমেন প্রাইসিং, এখান থেকে আপনারা অনেকগুলো কি পাবেন, এই যে এখান থেকে ডোমেন আইডিয়া পাবেন, যেটার মান্থলি রেনিউ কত, এটার ইয়া কত, সব আইডিয়া এখানে দেওয়া আছে। ঠিক আছে? যেমন এখানে দেখেন XYZ বিজ ইনফো পিডাব্লিউ এর প্রাইস হলো 3,500 টাকা, অনেক বেশি। এরপরে 1791, এটা অনেক বেশি। আচ্ছা আমি এক কাজ করি, দাঁড়ান। ওকে, এখন আস্তে আস্তে একটু চেক করে কোনটার প্রাইস সবচেয়ে কম সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। আর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন রিনুয়াল রেটটা। রিনুয়াল রেটটা কেন খেয়াল রাখতে বলছি, দেখা যাচ্ছে যে আপনি ধরেন কিছু কোম্পানি যারা আসলে ফ্রড করে, তাদের কাছ থেকে বললো যে ভাই 500 টাকায় ডোমেন দিয়ে দিলাম। সাধারণত 500 টাকায় কিন্তু ডোমেন হয় না। একবার ইন্টারন্যাশনাল সবচাইতে লোয়েস্ট প্রাইস হলো কি 10.36 বা এরকম টাইপের, $10.5 ধরে রাখেন। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনার যদি তারা যদি আপনাকে কোনো ধরনের ইয়া করতে হয়, তখন আপনি অবশ্যই অবশ্যই কি করবেন, আপনি রিনুয়ালটা বেছে নেবেন যে আসলে প্রথম মাসে 300 টাকা বলতেছে, পরের মাসে সাথে এমন হইতে পারে 3,500 টাকা বলে দিতে পারে। তো এই জায়গা থেকে আপনাদেরকে একটু এনশিওর থাকতে হবে। ওকে, দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে যেগুলা 754, 623 এরকম আছে, কিন্তু আমাদের ফোকাস কোনটা, এই যেটা। ওকে, তো মোটামুটি এই যেখানে অনেকগুলো নাম আছে, আপনি এখান থেকে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে আপনি সেই নামগুলোর মধ্যে থেকে যেটা পছন্দ হবে যেটা নিয়ে নিতে পারেন, এবং সেটা বাংলা টাকায়। আর সে অ্যামাউন্টটা কত, এই যে এটাই, কম বেশি হতে পারে। ঠিক আছে? এই ভাইয়া যে এখানে শেখার সুন্দর জন্য করে কিন্তু কোনো ফ্রিতে ডোমেন বলে পাওয়া আছে, যাবে না? শেখার জন্য ফ্রি ডোমেন হোস্টিং পাওয়া যাবে, তবে সেটা অন্য কোম্পানির আন্ডারে। তারা যদি ডিলিট করে দেয় তাহলে আপনার কোনো এফর্ট থাকবে না, মানে আপনি আর এখানে কিছু করতে পারবেন না। কিছু করতে হবে? হ্যাঁ, তারা যদি ওয়েবসাইট ডিলিট করে দিল, তারা হয়তো আরো কিছু মডিফিকেশন করে ফেলো, যেটা আপনার জন্য, আপনার কোম্পানির জন্য অনেক ক্ষতি হলো, কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক কোম্পানি ডোমেইন হোস্টিংটা কম্বাইন বেচে, ওদের কোনো সোর্স আছে একসাথে তারা সাজেস্ট করে? ডোমেন হোস্টিং বেশিরভাগ কোম্পানি আসলে যারা ডোমেন মেনটেন করে তারা নিজেরাই হোস্টিং সাজেস্ট করে, যে ভাই আপনি এই ডোমেনটা আমাদের থেকে নিয়েছেন, আপনি আমাদের থেকে হোস্টিং কিনলে একটু রিচ ফিট ভালো করতে পারে, এটা সেটা। তো এগুলো আসলে আহ, বলা যায় যে অতিরিক্ত কথা। ওকে, আচ্ছা, দেখেন ডাউনলোডটা কিন্তু অনেক কম খরচ, 677 টাকা। আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ 677 টাকা দিয়ে একটা ডোমেইন কিনা হলেও খারাপ না, ভালো, গো ফর ইট। ওকে, এই যে ডট ইউএস, যদিও ডট ইউএস আমরা পাবো না, এই যে ডট লিঙ্কটা আসসালামু 623 টাকা। হুম, আলাইকুম। তো আশা এই করি আমরা ডোমেনের প্রাইসটা ডোমেনের মধ্যে কি ফার্স্ট, হ্যাঁ, কে কি কিছু কিছু বললেন? জি আমি বলছিলাম যে ডোমেনের মধ্যে কি মানে ফাস্টার ডোমেইন, স্লোয়ার ডোমেইন এরকম আছে? কোশ্চেনটা একটু বুঝিনি, আরেকবার একটু বলেন তো, মানে ডোমেনের মধ্যে। ডোমেনের মধ্যে মানে ফাস্ট কাজ করে বা স্লো কাজ করে এরকম না ডোমেইন না না কি না মানে না না, এটা ডোমেনের উপর ভ্যারি করবে না, এটা হোস্টিং এর উপর ভ্যারি করবে, যে আপনি কি টাইপের বা কি ক্যাটাগরির হোস্টিংটা নিচ্ছেন। আচ্ছা। ওকে, ডট কমটা তাহলে টোটাল এখানে আসবে হলো কত, স- নতুন কেনার জন্য 1100 টাকা, আর ডট কম নিলে 1400 টাকা, মানে সরি ট্রান্সফার বা রিনিউয়াল রেট হবে 1500 টাকা।
ওকে, তো ডোমেন বিষয়টা ক্লিয়ার। তো টাকা দিবেন কিভাবে? বাংলা টাকায় পেমেন্ট করে দিবে। এখন এই দুটো কোম্পানি খুবই ট্রাস্টেড, আমি নিজে কাজ করতেছি দেখে সাজেস্ট করছি। আর অনেকগুলো সাজেস্টেড কোম্পানি আছে যেগুলা আমি তো ইউজ করি নাই ডিরেক্টলি, ইনডাইরেক্টলি আমার ক্লায়েন্ট অথবা আমার দেখা যাচ্ছে কলিগরা অন্য ডোমেন সিস্টেম ব্যবহার করতেছে, সরি হোস্টিং সিস্টেম নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, তো তবে এই দুটাই আর সবচেয়ে বেস্ট আমার সাথে সাজেশন হলো আপনারা এই দুটাকে ট্রাই দিতে পারেন। ওকে, এখন আসেন হোস্টিং এর কথা। হোস্টিংটাই সবচেয়ে মূল। আরেকটা বিষয় আমি একটু পরে আলোচনা করবো, সেটা হলো যে আহ, আচ্ছা ওকে, এটা আমি পরে যেটা দরকার, যখন যেটা দরকার তখন সেটা আলোচনা করে দেবো। ওকে, তো এবার আসেন আমরা যদি এখন হোস্টিং রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কি করব? যেমন সাধারণত আমাদের এখানে স্ট্রাকচার যেমন হয়, এক মিনিট, ওকে, তো এখানে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমি কোনো মডিফিকেশন করব কম্পিউটার বা যাই হোক না কেন, মানে ইয়ার ক্ষেত্রে, তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে মডিফিকেশনের সময়, মানে জ্যাম গুলোকে আবার রিইনস্টল করার বিষয়টা এখানে কাজ করতে হবে স্বাভাবিক। ওকে, তো ধরে নেন আমি এখন এই জায়গাটায় প্রবীণকুমার.com আমি এখান থেকে নিতে পারি বা বাংলাদেশি কোম্পানি থেকে নিতে পারি, ইটস আপ টু মি, আমার উপরে আমি আসলে কি দিতে চাই এটা কিন্তু আমার উপরেই ভিত্তি। ওকে, এটা আমাদের ক্লিয়ার। এখন এটা হোস্টিং এ কি কি থাকে আমি যদি একটু দেখাতে চাই। এই যে হোস্টিং এর মধ্যে শেয়ার হোস্টিং গেলে আমরা আমরা যেটা চুজ করি আর কি, হোস্টিং, শেয়ার হোস্টিং, কোথায়, ওকে, এই যে শেয়ার স্ক্রিনে ক্লিক করলাম, শেয়ার স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে বলতেছে প্রতি মাসে $2 করে দেওয়ার জন্য স্টারার প্যাকেজ, এটাই সর্বনিম্ন প্যাকেজ নেম চিপের মধ্যে। এখন কেউ যদি $2 চিন্তা করে মাসে, বাৎসরিক কত? বাৎসরিক হলো আমাদের আহ কত, 2 হলে 20, $24 নাকি? যদি $24 হয় এটা হলো প্রথম প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছর থেকে কিন্তু আরো কি হয়ে যাবে, এই যে $22 বিনিময়ে সেটা তখন এই যে $48 হয়ে যাবে। স্যার ওকে, কোনো ট্যাক্স অ্যাড হয় কিনতে গেলে? ডিপেন্ড করে কোন ওয়েবসাইট থেকে নিচ্ছেন। সাধারণত নেমচিপ বা আদার কোম্পানির আসলে ট্যাক্স দেয় না। আমি হোস্টিংগার থেকে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে কিনাইছিলাম, কিন্তু আমি যে প্রাইসটা দেখছি কেনার সময় অনেক প্রাইস বেড়ে গেছিল। মানে ধরেন আপনার ট্যাক্স অ্যাড হয়েছে অনেক, ভ্যাট ট্যাক্স অ্যাড হয়ে আমার প্রাইস অনেক বেড়ে গেছিল আর কি। হুম, না সাধারণত বাংলা হিডেন টাকায় চার্জ করলে, হচ্ছে হিডেন চার্জ হম, করলে তো আমরা বুঝতে ওরা পারছি আর হিডেন কি চার্জ করে। প্যাকেজটা দেখাইছিল 2.98 বা $3 সামথিং, মানে ওদের মিডল যে প্যাকেজটা ছিল, কিন্তু পরে কিনতে গিয়ে দেখি যে না, কিনতে গিয়ে অনেক টাকা লাগছে। আমার 25,000 টাকা চলেই গেছে আপনার হোস্টিং কিনতে, মানে 4 বছরের জন্য। আর স্যার আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ধরেন আমি নেমচিপ থেকে একটা ডোমেইন কিনছি, কিন্তু এই ডোমেইনটা কি সবসময় আমার নেমচিপ থেকে রিনিউ করতে হবে? আমি কি ধরেন অন্য জায়গা থেকে যদি আমি মানে রিনিউ করতে পারবো না, না হচ্ছে আমাকে আগে ট্রান্সফার করতে হবে অন্য কোনো ইয়েতে, দেন হচ্ছে আমি ওদের কাছ থেকে আবার রিনিউ করতে পারবো ডোমেইনটা? না, ডোমেন রিনিউ অটোমেটিক্যালি করা যায়, আপনি চাইলে নিজের মধ্যে রিনিউ পে করে দিতে পারেন। তো এটার জন্য আলাদা কোনো ট্রান্সফার করা লাগবে না যতক্ষণ না পর্যন্ত আপনি লেট না হয়। যেমন না ধরেন আমি মানে যদি, আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন আমি রিনিউ, ধরেন আপনার নেম চিপে হচ্ছে আমাকে 30 টাকা দেখাচ্ছে বা $30 দেখাচ্ছে, একটা কথায় কথা, বাট হ্যাঁ, হচ্ছে আপনার হোস্টিংগারে দেখা যাচ্ছে যে আমি রিনিউ হয়তো বা আরো হয়তো কম হইতো রিনিউ করতে গেলে, কম তাহলে হইতে কি পারে আমি বেশি হইতে সেক্ষেত্রে, পারে। হ্যাঁ তাহলে কি আমি রিনিউ করার ক্ষেত্রে কি আমি ধরেন আমি নেম চিপ থেকে রিনিউ না করে কি আমি পরে হোস্টিংগার থেকে রিনিউ করতে পারি? না, মানে ধরেন তখন আমি, ট্রান্সফার করতে হবে। হ্যাঁ সেটাই কোয়েশ্চেনটা ছিল। ঠিক আছে স্যার, ট্রান্সফার ওকে। কি জিনিস, মানে বিষয়টা হলো যে ধরেন আপনি একটা কোম্পানি থেকে আগে আন্ডারে থেকে ডোমেন নিয়ে কাজ করতেন, কিন্তু এখন ওই ডোমেনটা কোম্পানিটা ভালো পারফর্ম করতেছে না, ভালো সাপোর্ট দিচ্ছে না, তখন আপনি ট্রান্সফার করতে চাইলে তখন আপনি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ট্রান্সফারের জন্য এক্সট্রা ফি আছে। ঠিক আছে, নতুন ডোমেন কেনার মতো অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য তারা কি করে আলাদা করে কিনে নেয়। আচ্ছা ওকে, তো হোস্টিং এর মধ্যে কি কি আছে এখানে দেখেন, এখানে ডোমেইন নেম আছে, মানে হলো আপনাকে তারা এই যে দেখেন
আপনি যদি চান ওদের ডিরেক্টলি ওদের হোস্টিংটা নেওয়ার সাথে সাথে এই যে আপনি এই আন্ডারে এই যে এখানে যতগুলা নাম মেনশন করেছে এই যে এখানে এই নামগুলোর আন্ডারে একটা একটা করে ডোমেন আপনি চাইলে কিনে নিতে পারেন। ঠিক আছে? যেমন এখানে ফান হোস্ট, অনলাইন সাইট এইগুলো আছে, এগুলো আপনি কি করতে পারেন, চাইলে কিনে নিতে পারেন। মানে কিনে না, এটা ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনি ওদের প্রজেক্টটাকে ইউজ করেন। এর পাশাপাশি আপনি তিনটার অ্যাড অন ডোমেন ইউজ করতে পারবেন। এখন অ্যাড অন ডোমেন মানে কি? এখন ধরেন এটা যে $2 প্রতি মাসে হলে তাহলে ধরেন প্রতি বাৎসরিক 24 ডলার হয়ে যায়, আমি একটু বাড়তি ধরলাম। তো প্রথম বছরের জন্য $24। এখন প্রথম বছরে $24টাকে আপনি চিন্তা করলেন যে এটা হিসাব করলে তো $3000 হিসাব পড়ে। তো $3000 যদি হয় তাহলে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, প্রবীণ কুমার আর মাহবুব স্যার আর জেনারেল বা তানভীর হাসান তিনজন চিন্তা করলো যে ভাই তাহলে চলেন আমরা এক কাজ করি, আমরা তিনজন মিলেই একটা হোস্টিং কিনি। তিনজন মিলে একটা হোস্টিং কিনে 1000 করে দিয়ে দিই। এই যে আপনি যদি এইভাবে চিন্তা করেন এটাও অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এখান থেকে আপনি এখন কি করবেন, 3জন টাকা দিয়ে 3জনের নামে তো আলাদা আলাদা ডোমেন আছে, আপনি আলাদা আলাদা ডোমেন ইউজ করে আপনি আপনারা চাইলে 3জন মিলে একটা cPanel আন্ডারে একটা হোস্টিং মেনটেন করতে পারবেন। তো 3 ওয়েবসাইট মানে হলো 3জন ব্যবহারকারীর জন্য উপযোগী। ঠিক আছে? 20 GB স্টোরেজ দিবে, 30টা মেল বক্স দিবে। আর এছাড়া আরো কিছু বেসিক আছে, আপনি এখান থেকে নিচে গেলে এই যে এখান থেকে আরো তথ্য পেয়ে যাবেন। যেমন আনলিমিটেড ব্যান্ডউইথ, আপ টাইম 100% গ্যারান্টি নিতে বলতেছে। আপ টাইম মানে কি? আপ টাইম মানে হলো ধরেন ওই যে মান্থলি মেজারমেন্ট অফ ইউর সার্ভার অ্যাক্সেসিবিলিটি উইথ দ্য ইন্টারনেট। মানে অনেক সময় কি হয়, ওই যে ওয়াইফাই চলে গেলে কি হয়, আমরা ডিসকানেক্টেড হয়ে যাই না? বা আমাদের যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই আসছে ততক্ষণ পর্যন্ত অনেকটা এরকম যে আমরা ইন্টারনেটের উপর এতটাই বেশি রিলায়েবল হয়ে গেছি, ইন্টারনেট ছাড়া আমাদের 10 মিনিটও যায় না, তাই না? এই যে আপনি যখন ইন্টারনেট ছাড়া 10 মিনিট থাকতে পারতেছেন না, আপনার যখন ওয়েবসাইট রান হবে তখন আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা হবে যে আপনাদের ক্লায়েন্ট এট এ টাইম আসতেই থাকবে। তো সেই জায়গা থেকে যদি ওয়েবসাইট ডাউন থাকে তাহলে ঝামেলা। তো সার্ভারের পক্ষ থেকে তারা এটাকে 100% ইনশিওর করতেছে যে আপ টাইম 100% থাকবে। ওকে, হোস্টেড ডোমেইনস দিবে তিনটা, ওই যে যেটা বললাম যে তিনজন একসাথে ইউজ করতে পারবেন। পার্ক ডোমেন আনলিমিটেড। পার্ক ডোমেন জিনিসটা হলো অনেকটা অ্যাডিশনাল ডোমেন নেম দ্যাট আর হোস্টেড ইন ইউর অ্যাকাউন্ট বাট ডোন্ট হ্যাভ দেয়ার ওন কন্টেন্ট, দে পয়েন্ট টু দ্য কন্টেন্টস টু দ্য প্রাইমারি ডোমেন। ওকে, এখানে সহজ করে বলতে গেলে পার্ক ডোমেন মানে হলো আপনি কিছু ডোমেন কিনে রাখছেন বাট সেটার কোনো হোস্টিং নেই। এরকম ডোমেন যদি আপনি কিনে রাখতে চান বা কিছু করে রাখতে চান জাস্ট খালি করে রাখবেন, এছাড়া কিছু না। ওকে, এরপর আছে সাবডোমেন। সাবডোমেন কাকে বলে? মেইন ডোমেনের আন্ডারে সাবডোমেন। ফর এক্সাম্পল, আপনি যখন কি করেন নর্মালি লিখে সার্চ করেন হলো google.com, রাইট? যেমন আমি এখানে লিখলাম google.com, এটা হলো কি google.com এর মেইন ডোমেন। কিন্তু অনেক সময় এটাও হয় যে google.com এর বাইরে আপনি যদি এখানে চেক করেন যে আমি গুগল ফর্মসে যাইতে চাই, তাহলে আপনি লেখেন কি forms.google.com। তাহলে এই যে ফর্মস ডট যে দুইটা অতিরিক্ত কন্টেন্ট আসছে, তাহলে সেই জায়গাটা এই যে ফর্মস ডট এটাকে বলা হয় সাবডোমেন। ঠিক আছে? তো এখানে আমাদের এখানে সাবডোমেনটা আনলিমিটেড, আপনি এখান থেকে সাবডোমেন 30টা, সরি আনলিমিটেড না 30টা। ওকে, এরপরে ব্যাকআপ তারা প্রতি সপ্তাহে একবার করে, আর এটাকে তারা ক্লাউড স্টোরে ইউজ করে এবং ডাটা সেন্টার কোথায় সেটা এখানে বলে দিচ্ছে। তার মানে এই যে দেখেন একটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখেন, আপনার এই হোস্টিংটা রান করার জন্য মানে হোস্টিং এর ভিতরে কত ফিচার অ্যাভেলেবল আছে। তো আপনি সবগুলোকে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পর কাছে মনে হবে যেই হোস্টিংটা আমার সবথেকে পারফেক্ট, আমরা সেই হোস্টিংটা নিতে পারি। ওকে, ঠিক তেমনিভাবে যদি আপনি হোস্টের কাছে যান ওদেরও সেম, আপনি এখান থেকে প্রোডাক্টসে গিয়ে এই যে অনেকগুলো হোস্টিং আছে, যদি আপনি চিন্তা করেন যে আমার যেহেতু অডিয়েন্স সবচেয়ে বেশি বাংলাদেশে, তাহলে আমি বাংলাদেশি হোস্টিং নিতে চাই। মানে বাংলাদেশি হোস্টিং মানে হলো বাংলাদেশে ডেটা সেন্টার আছে এরকম টাইপ হোস্টিং। তো যদি আপনি এখানে ক্লিক করেন এই যে বিডিআইএস অ্যাডভান্স হোস্টিং, তো বিডিআইএস অ্যাডভান্স হোস্টিং কেনার জন্য আপনাকে কি পরিমাণ টাকা পে করতে হবে এই যে তারা এখানে বলে দিছে। এই যে এটা 217 টাকা, তো মাসে 2800 বাৎসরিক 2800 টাকায় আপনি চাইলে কি করতে পারেন, এই যে ডিস্ক স্পেস 2 GB ইউজ করতে পারেন, ম্যানেজ ব্যান্ডউইথ এটা ইউজ করতে পারেন। মানে হলো একটা অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে দিচ্ছে যেটা আপনি নিজে থেকে মেনটেন করতে পারেন। ওকে, 5 GB 10 GB যেটা আপনি দিতেন সেটা দিতে পারেন। তো প্রাথমিক পর্যায়ে আপনি এটা 1500 টাকা দিয়ে ডোমেইন কিনবেন,
পরে 2800 টাকা দিয়ে হোস্টিং কিনবেন, আমাদের জন্য অনেক টাফ। তাই না? টোটাল 4200-4300 টাকা চলে আসে। সেজন্য সবচাইতে কনভিনিয়েন্ট প্যাকেজ দিয়েছে হলো আমার হোস্টার। ঠিক আছে? আমার হোস্টার থেকে আপনি কি করবেন? এই যে ওয়েব হোস্টিং থেকে বাজেট হোস্টিং এবং এখান থেকে এই যে ক্লাউড হোস্টিং। দেখেছেন? বাজেট হোস্টিং, ওয়েব হোস্টিং থেকে বাজেট, এরপরে এই যে ক্লাউড। এখানে দেখেন আপনি প্রতি মাসে মানে 50 টাকা তো এটা জাস্ট খালি শুরু করতে বলে। 50 টাকার বাহিরে আপনি চাইলে প্রতি মাসে কি 1 থেকে 150 টাকার ভিতরেই আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে আপনি কি পাইলেন? এই যে ধরেন আমি ধরে নিলাম আমি আমারটাও দেখাবো যে আমি যে তাদেরকে পেমেন্ট করতেছি কি পরিমাণ খরচ হচ্ছে। তো আমি এটা আমারটাও দেখাই দিই। এই যে আমি যদি আমার ইনভয়েস গুলো দেখাই, এই যে দেখেন আমি 50 টাকা দিয়ে কত জানুয়ারি 25 থেকে শুরু করছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাসে আমার এই যে 145 টাকা খরচ হয়েছে। 145 টাকা আপনার খরচ হবে এমনটা না, আপনার খরচ 105 থেকে 110 টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনার ডোমেন একটাই থাকে। ঠিক আছে? তো এখানে এটা হলো একেবারে সর্বনিম্ন প্রজেক্ট। এখানে তারা বলতেছে এটা মূলত কাদের জন্য। আমি যদি এখানে দেখি, এটা হলো তাদের জন্য যারা আসলে কি করতে চাচ্ছে। এই যে আপনি এখান থেকে দেখতে পাবেন যে যারা আসলে খুবই অল্প টাকা দিয়ে প্র্যাকটিসিং এর জন্য বাজেট হোস্টিং নিতে যাচ্ছে। ওকে, আপনি যদি এটা বাদ দিয়ে আপনি অন্য কোনো একটা আমি ধরেন বিডিআইএক্স বাজেট হোস্টিং নিতে চাই, যে ভাই আমি এখন লিমিট না দিয়ে আমি এই যে 200 টাকা প্রতি মাস, এই যে আপনাকে তারা একটা XYZ ডোমেন দিবে, এছাড়া আপনাকে 2 GB ইয়া দিবে, অ্যাড অন ডোমেন দিবে, আনলিমিটেড সাব ডোমেন, আনলিমিটেড মাসিক ব্যান্ডউইথ, বাকি জিনিসগুলো তারা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি ডিপেন্ড করে আপনি কোনটা নিবেন, সেটার উপর বেসিস করে আপনি আপনার প্রোডাক্ট আপনি নিতে পারেন। বিষয়টা বুঝতে পারছি? তো আশা করি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে আপনি যদি ডোমেইন হোস্টিং নিতে চান তাহলে কোত্থেকে নিতে পারেন। এবার আসেন আমাদের নেক্সট যে কথা, সেটা হলো ধরেন আমি এখন একটা ডোমেইন কিনলাম, হোস্টিং কিনবা, ধরেন আমার হোস্টার থেকেই নিলাম। এখন আমরা কি করব? এই যে যখন আপনি কোনো ডোমেইন হোস্টিং কিনবেন তখন আপনার আমার হোস্টারের যে প্রোফাইল আছে, আপনি যদি প্রোফাইলে যান, অ্যাকাউন্ট ডিটেলস দিব না, যে আমি প্যানেল লগইনে যাই, এই যে তারা এখানে সার্ভিস নামে একটা আর ডোমেইন নামে একটা, তারা টোটাল এই যে দুইটা ডেটা তারা এখানে দেখাবে যে আপনার এখানে দুইটা কি আছে, ফিচার আছে। তো আমাদের এখন যেটা যেতে হবে সেটা হলো সার্ভিসে যেতে হবে। আমাদের কোথায় যেতে হবে? সার্ভিসেস। সার্ভিসেসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর আমি তাদের যে ডোমেইনটা বা হোস্টিংটা ব্যবহার করতেছি, আমাকে সেই অফারটা তারা দেখাচ্ছে যে আপনি এই হোস্টিংটা ব্যবহার করছেন। ওয়েল, খুব ভালো। আমি এখন এই হোস্টিং এর বিস্তারিত তথ্য যাওয়ার জন্য আমি যখন বিস্তারিত ক্লিক করলাম, আমি এই হোস্টিং এর টোটাল কত পার্সেন্ট কন্টেন্ট ব্যবহার করেছি, ব্যান্ডউইথ কত, এগুলো সব আমাকে দেখানো হচ্ছে। কুল। এরপর আমি এখন এখান থেকে এরপর আমরা এখান থেকে যেটা করলাম, এই যে এখান থেকে সি প্যানেলে চলে গেলাম। ওই যে আমরা যে জ্যাম্পে সি প্যানেলে যাইতাম না, এই যে এটা হলো সেই সি প্যানেল। এই সি প্যানেল যাওয়ার পর এই যে দেখেন আমাদের জ্যাম্পের সি প্যানেল আর এখন আমাদের নর্মাল সি প্যানেলের মধ্যে পার্থক্যটা দেখেন। আর আমি আপনাদেরকে হোস্টিঙ্গার বা ধরেন গোড্যাডি এই টাইপের সি প্যানেলে আমি এই টাইপের কোম্পানি থেকে আমি আপাতত ডোমেইন হোস্টিং কিনতে কেন না করতেছি, কারণটা হলো তাদের নিজস্ব সি প্যানেল আছে। এখন নিজস্ব সি প্যানেল মানে কি জানেন? ওকে, এটা একটু ইজি করে দিই, বিষয়টা কি বলে। ধরেন আপনি কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনলে একটা সি প্যানেল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সবাই সিমিলারলি কিনে। যেমন এই যে এটা, এই যে এটা হলো সি প্যানেল, একটা কোম্পানি আছে, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, সি প্যানেল একটা কোম্পানি আছে যারা মূলত এই সি প্যানেল মেনটেন করে। এই যে এটা তো অনেক বড় একটা কোম্পানি, অনেক গ্রোথেবল একটা কোম্পানি। তো এরা মূলত এই সি প্যানেল গুলোকে
ব্যবহার করতেছে বা প্রোভাইড করে। তো বেশিরভাগ কোম্পানি ওদের থেকে cPanel এর লাইসেন্স নিয়ে কাজ করে। কিন্তু GoDaddy, Hostinger তাদের নিজস্ব cPanel আছে। তো এখন তাদের নিজস্ব cPanel থাকলে তো আমার তো প্রবলেম নাই। আমার প্রবলেমটা কোথায়? কেন? প্রবলেমটা হলো আপনার এই cPanel এ আপনাকে কাজ করতে হবে 80 to 90% ওয়েবসাইটের। মানে হলো বিভিন্ন কোম্পানির ৮০ থেকে ৯০% ক্লায়েন্টের cPanel এরকমই থাকবে। আরেকটু বেশ কম হতে পারে নাম্বারের ক্ষেত্রে, বাট এটাই। বিষয়টাকে বুঝতে পারছি? তো সেইজন্য এইজন্য আমাকে এটা মাথায় রাখতে হবে যে যদি ৮০ থেকে ৯০% বেশি ক্লায়েন্ট আমাকে এটাই ব্যবহার করতে বলে, তাহলে আমাদের আগে এটা একটু বেসিক আইডিয়া নিয়ে নিব। এটা যদি বেসিক আইডিয়া নিয়ে নিই তাহলে আমার অন্যান্য হোস্টিং গুলাতেও আমি সাপোর্ট দিতে পারবো। অ্যাটলিস্ট সাপোর্ট দিতে পারবো। ওকে? ওকে। তো আশা করি আমরা বিষয়গুলো ক্লিয়ার। আমি তাহলে একটা কাজ করি। cPanel আচ্ছা আমি এখানেই বানাই। তো আমি এখন এখানে চলে আসলাম। এখন আমাকে একটা ডোমেইন বানাইতে হবে। দেখেন আমার তো অলরেডি একটা ডোমেইন কেনা আছে। আমি তো আর আলাদা করে আপনাদের ক্লাসের জন্য একটা ডোমেইন কিনবো না। আমি এখানে এখন যেটা করব সেটা হলো যে আহ, একটা ডোমেইন সাবডোমেইন বানাবো। তো আমি এখানে ডোমেইন লিখে সার্চ করলাম। এই যে ডোমেইন লিখে সার্চ করলাম। লিখে সার্চ করার পরে নেট কি স্লো নাকি? এত স্লো হচ্ছে কেন? এরকম হয় না, সাধারণত ইনস্ট্যান্ট চলে আসে। এই যে ডোমেইন লিস্টটা চলে আসছে। এখন ডোমেইন লিস্ট মানে কি? এই পর্যন্ত আমার এখানে যতগুলো ডোমেইন তৈরি হয়েছে সবগুলো ডোমেইন আমি এখান থেকে আপ টু ডেট পেয়ে যাচ্ছি। এই যে ক্লিয়ার। তো এখন আসেন, ধরেন আমি এখন একটা ডোমেইন বানাবো। তো ডোমেইন বানানোর জন্য আমি ক্রিয়েট এ নিউ ডোমেইন। এরপর আমি আমার ডোমেইনের নামটা দিয়ে দিলাম, ধরেন 2503 ডট। এবার আমি আমার মেইন ডোমেইনের যে ইয়াটা আছে সেটা দিয়ে দিব। তার মানে আমি টোটাল একটা সাবডোমেইন বানাচ্ছি আমরা। ঠিক আছে? 2503 ডট abdullahwebpro.com। যখন আমি সাবমিট করলাম তা আমাকে এই ডোমেইন আন্ডারে তারা কি করলো, এই যে একটা ডোমেইন তৈরি করে দিল। দ্যাটস ইট। আর যেহেতু অলরেডি আপনার cPanel বা আপনার এখানে সবকিছু আছে, আপনার আর ইনস্টলেশনের মাথা ব্যথা নেওয়াই লাগবে না। কেন নেওয়া লাগবে না? জাস্ট খালি আপনি এখন এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার আছে, আপনি ডোমেইন বানাইছেন, দ্যাটস ইট, শেষ। আপনি এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার যাবেন, এরপরে ইনস্টলে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে আপনার এই জায়গাটায় সার্চ ইঞ্জিন থেকে আপনার 2503.webpro.click সিলেক্ট করবেন। এরপর আমার এখানে যে WP আছে এটা আমার দরকার না, আমি এখান থেকে ডিরেক্টলি দিয়ে দিলাম। ওকে। এরপরে এই যে দেখেন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, মাই ব্লগ, সাইট ডেসক্রিপশন এগুলো দেওয়া আছে। তো ইউজার নেম পাসওয়ার্ডে কি দিব? অ্যাডমিন অ্যাডমিন দিব আমার ওয়েবসাইটের? কি দিয়ে দিবে? হ্যাকাররা পুরো একবারে গচ্চা দিয়ে দিবে। তো সেজন্য হ্যাঁ, এখন এটা এই জায়গাটা আমরা একটু জটিল করে দিতে পারি। কি নাম দেওয়া যেতে পারে? যে কোনো নাম দেওয়া যেতে পারে। যেমন আমি এখানে লিখলাম হলো 2503 হাইপেন অ্যাডমিন, হাইপেন না আন্ডারস্কোর দিয়ে দিই। পাসওয়ার্ডের বেলায় কি দিলাম? ধরেন @admin 12345। অবশ্যই এই তথ্যগুলো আপনার কাছে রাখতে হবে। ঠিক আছে? এই তথ্যগুলো কোথাও মিস করা যাবে না। তো আমি আমার কাছে রেখে দিই। ওকে, পজিশন অ্যাডমিন। আর পাসওয়ার্ড কি জানি দিয়েছি?
@admin 12345। ওকে, এটা গেল। এরপরে বলতেছে ইমেল একটা দেন। এখন ইমেল তো আমাকে অথেন্টিক ইমেল দিতে হবে, তো আমি এখানে 25 101, সরি এটা না, এই যে এটা, ঠিক আছে। এরপর আমার এখানে এই যে প্লাগ ইন, এগুলোর দরকার নেই। আমার ইনস্টল হয়ে গেলেই, ইনস্টলেশনে ক্লিক করার সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যেই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। যেমন আপনি এই যে এখান থেকে যদি 2503-এ যান, আপনি ফ্রন্ট পার্ট দেখতে পাবেন এই যে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। আবার আপনি যদি এই যে ডাব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে ঘুরে আসেন, ওকে, এই যে ইনস্টলেশনটা দেখেছেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে, কত সহজ না ইনস্টল করা, জটিল কিছু লাগছে। তো এখন আপনারা চাইতে পারেন, আপনারা চাইলে এখন নিজের মতো করে এভাবে কিনে কাজ শুরু করতে পারেন। এখানে একটা কোশ্চেন ছিল, ওই যে অ্যাডমিনিস্ট্রেটর যে লিঙ্কটা আছে আমাদের wp-admin, হ্যাঁ, এই টেক্সটটা কি চেঞ্জ করা যায়? এই টেক্সটটাকে হ্যাঁ, আমি এটা আমার চেঞ্জ মতো করা দিতে যায়। পারি? আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন যেটা অনলাইনে যেটা সেট আপ হয়ে গেল, এটা তো যে অফলাইনে আমরা যেভাবে যেই কাজটাই করতাম এই কাজটাই তো করবো, তাই না? একই কাজই তো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে তো মনে হচ্ছে যে অনলাইনে মানে আমার যদি ডোমেইন হোস্টিং কিনতে পারি আমি, তাহলে তো মানে অনলাইনে আমার জন্য আরেকটু ইজি জিনিসটা ইজি, সহজ, কনভিনিয়েন্ট, মনিটর করতে সহজ, মেইনটেনেন্স মনিটর সহজ, করতে সহজ। অনেক দিক থেকে সহজ। ওকে, তো মোটামুটি ক্লিয়ার। একটু মিউট করেন দেন, গান ম্যাচ করেন। ওকে, তো আপনাদের এখন হোমওয়ার্কটা কি? যেগুলো হলো যে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ডোমেন হোস্টিং নিয়ে রিসার্চ করবেন, স্বাভাবিক। তো এটাই আপনাদের হোমওয়ার্ক। তো স্যার এখন আসে যেখান আমি থেকে একটু, ওই যে ডোমেইনটা কেনা হবে আর কি, ওইটা হুম, থেকে ওই এই সি প্যানেলে কিভাবে যাবো ওইটাকে একবার একটু দেখানো যাবে? ওকে, ধরেন আপনি যদি আমারুসা থেকে কিনেন, তাহলে কি হবে? আমারুসা সে আপনাকে কন্ট্রোল প্যানেল নিয়ে যাবে। এই যে কন্ট্রোল প্যানেল, ধরেন আমারুসাতে আমি এখন আবার গেলাম। ওকে, এরপরে এই যে এখান থেকে আমার যে ইয়াটা আছে হোস্টিং ইনফরমেশন, সার্ভিস থেকে মাই সার্ভিস, কারণ হোস্টিং একটা সার্ভিস, ডোমেইন তো ডোমেইনই। এখান থেকে আমি এই যে খালি জায়গায় ক্লিক করে দেন এই যে এটার ভিতরে সি প্যানেল আছে, সি প্যানেলে গিয়ে দেন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। ক্লিয়ার? তো ঠিক এইভাবে আপনারাও এই কাজটাই করবেন। তো যাদের ডোমেন এসে গেছে তারা তো প্র্যাকটিস শুরু করে দিবেন, আর যাদের নাই তারা যদি মনে হয় যে কেনা উচিত, তাহলে মনে হচ্ছে যে আপনারা কিনে নিতে পারেন। আর যদি মনে করেন যে ভাই এখন টাকা নেই, মাসের সাথে টাকা হবে, তাহলে তখন নিয়ে নিতে পারেন। আর যাদের আছে তাদের তো আছেই। আপনারা নিজেদেরকে আরো কি করেন, তাহলে ওইটাকে ওগুলোর ব্যবহারগুলো করে আপনারা আরো গ্রো করেন। স্যার, জি, স্যার আমার ইচ্ছা আছে একটা ই কমার্স ওয়েবসাইট করার। সেক্ষেত্রে আমি আসলে ডোমেন হোস্টিং এর ব্যাপারে কোন প্যাকেজটা নিলে বেটার হবে, কারণ বারবার তো আর নেওয়া যাবে না। নেওয়া না গেলে আপনি তো ফাইল সাইজ বড় করতে পারেন। ধর পরবর্তীতে আপনার ফর এক্সাম্পল আপনার যে হোস্টিংটা ব্যবহার করতেছেন সেই হোস্টিং এর স্পেস হলো 200 এমবির। এখন আপনি কাজ করতে গিয়ে দেখলেন যে আমার তো আরো বেশি দরকার, তখন আপনি যদি আপনার ওই কোম্পানিকে বলেন, তার 200 জায়গায় 600 করে দিবে, 1000 করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এটা করা যাবে না? হ্যাঁ, আর স্যার আসলে আরেকটু কোশ্চেন ছিল আমার, মানে ধরেন আমি প্র্যাকটিস করব, তো হুম, একটা ডোমেইন হোস্টিং এর ভিতরে আমি যে প্র্যাকটিস করব, তো সেক্ষেত্রে ধরেন প্র্যাকটিসের জন্য যা করলাম এগুলা কি সব পরে আবার রিমুভ করে আবার নতুন করে করা যাবে? হ্যাঁ করা যাবে। ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, ডাব্লিউপি রিসেট, জি। একেবারে ইয়া পর্যন্ত আচ্ছা সবগুলো স্যার, এগুলো আপনি নিজের মতো স্যার করে ফেলবেন। প্রশ্নগুলো শেষে নিলে ভালো হয় না স্যার? ক্লাসটা যদি শেষ করতে না আগে। আচ্ছা, মোটামুটি ক্লাস শেষ। আজকের অ্যাসাইনমেন্ট হলো 3-4টা কোম্পানি নিয়ে রিসার্চ করা, ঠিক আছে। আর কিনে নিতে চাইলে এখন কিনে নিতে পারেন, এই দুটো ইউআরএল কে ব্যবহার করে চলে যাবেন। আর অ্যাটেন্ডেন্স শিটটা এই যে এখানে আমি দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স স্যার দিয়ে দেন। আমার হুম, কোয়েশ্চেন ছিল কয়েকটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
ওইটা কোর্স মডিউলের লিংক দিয়ে দিছি আমি। এই যে এটা হলো শিখলেন। ওকে অ্যাটেন্ডেন্স এখন হ্যাঁ আফরান শুভ। স্যার আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে ধরেন আপনি যে দেখাইলেন যে 20 GB হোস্টিংটা আমরা 3 জন ভাগ করে নিব, ধরেন আমরা 3 জন ইউজার। এখন আমরা কি এই জিনিসটাকে এইভাবে ভাগ করতে পারবো যে তুমি 6 GB, তুমি 6 GB, তুমি 6 GB, মানে 6 GB বেশি ইউজ করতে পারবো না? এটা করা যাবে না। আপনাদেরকে মানে যারা একটা সি প্যানেল আন্ডারে থাকবেন তাদেরকে মিলে ঝুলে কাজ করতে হবে। এরকম করা যাবে না যে ধরেন, কারণটা কি সি প্যানেল অ্যাক্সেস সবার কাছেই থাকে। যদি আপনি আপনার সি প্যানেল দেখেন তাহলে কম্পিউটার কম্পিউটার বলতে গেলে হোস্টিং কোম্পানি বুঝবে যে হ্যাঁ তাহলে তো ক্রেডেনশিয়াল তো ম্যাচ করতেছে, তখন তার কাছে চলে যাবে। তখন দেখবেন যে আপনার খরচ বেড়ে যাবে। সব মিলিয়ে এটা ইয়া করা উচিত। আর স্যার শেয়ার হোস্টিং আর হচ্ছে ক্লাউড হোস্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি? শেয়ার হোস্টিং মানে হলো যে আপনার ধরেন একটা ডেটা সেন্টারে 1 টেরাবাইটের একটা ফাইল আছে, 1 টেরাবাইট ফাইলের মধ্যে থেকে আপনাকে মাত্র 30 GB দিচ্ছে, আচ্ছা ঠিক আছে? আর বাকি যে 1 টেরাবাইটের যে আরো যে আছে সেগুলো কি তারা নিজেদের মতো করে ভাগযোগ করে অন্যান্য তাদের অডিয়েন্সকে দিছে। দ্যাট মিনস আচ্ছা আপনার এই যে ধরেন একটা সার্ভারেরকে আন্ডারে 1000 2000 বাচ্চাদেরকে দিয়েছে। আচ্ছা। এটি হলো কি শেয়ার হোস্টিং। হুম। আর ক্লাউড হোস্টিং, আমি এটার ইয়াটা ভুলে গেছি, মিনিংটা ভুলে গেছি, একটু দেখতে হবে ক্লাউড হোস্টিং এর বিষয়টা একটু। বাট এগুলো এক একটা ফিচার আর কি। আমার কাছে দিচ্ছে পে এজ ইউ গো ক্লাউড হোস্টিং। ভাইয়া যাদের ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, ধরেন তারা তারা কি আমার হোস্টার থেকে নিলে কি ওটা কি ভালো হবে নাকি? ক্লায়েন্টের জন্য কখনোই দেশীয় প্রোডাক্ট নেবেন না, অলওয়েজ বিদেশি। সেটা ক্ষেত্রে হইতে পারে এখন গোডাডি, সেটা ক্ষেত্রে হতে পারে নেমচিপ, সেটা হতে পারে হোস্টিঙ্গার। সেটা বুঝতে পারছি। ওকে জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চলে যাবো হলো এলিমেন্টর নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ডাটা ব্যাকআপের জন্য কোন প্লাগইনটা ব্যবহার করব? ডাটা ব্যাক তো ইউজুয়ালি আপনি ম্যানুয়াল করবেন, তো সেই ক্ষেত্রে ম্যানুয়ালের জন্য দুটো প্রসেস। মানে আমার কাছে একটা ডোমেন, আমি চাইতেছি কি মানে একটা কাজ করলাম কইরা আরেকটা প্র্যাকটিস জয়েন করবো, তখন তো এটা কাইটে দিতে হইব নাকি স্যার? সহজ করে বললে আপনারা একটা কন্টেন্ট দাঁড়ান, মানে হ্যাঁ আরেকবার বলেন তো কোশ্চেনটা। কোশ্চেন হইতেছে স্যার, আমি তো মানে এই যে ক্লাস তো অনেকগুলা স্যার, মানে অনেক হ্যাঁ বিষয়ে পরে একটা মানে প্র্যাকটিস করলাম, মানে এই শেষ, তারপরে নেক্সট যেটা আইবো তারপরে আমি হ্যাঁ, এটার জন্য ওইটা আপনি করলাম, পুরোটাকে রিফ্রেশ করতে পারবেন, হ্যাঁ রিসেট করার অপশন আছে। পরে আমি ব্যাকআপ আনতে পারবো না স্যার? ব্যাকআপ আগে থেকে নিয়ে রাখবেন, তাহলে মানে রিসেট করার আগে ব্যাকআপ নিয়ে রাখবেন, রিসেট করা হয়ে গেছে ব্যাকআপ ডিলিট করে দেন। সরি একটু রিসেট মানে আপনার যদি রিসেট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি তখন আগে আগের ফাইলটা ডিলিট করে দিবেন, রিসেট করবেন, দেন আপনি আপনার নতুন ফাইল আপলোড করবেন। স্যার এভাবে আগের করা ফাইল, যায়। আগের ফাইলটা যখন আনবো কোন প্লাগইনটা ইউজ করবো স্যার? এটার জন্য আমি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইউজ করি। স্যার একটু আস এটা দিয়ে এটা দেন স্যার। সামনে, এটা সামনে আছে, সামনে 11 না 12 নাম্বার ক্লাসে আছে, মানে মডিউলে আছে। স্যার আমার তো একটু ডোমেন আছে স্যার, আমি দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা আমি আপনার মেসেজ ওটা দিব না এখন স্যার। ওটার আবার ইয়ে আছে স্যার, এখন এখন আপনি ওটাকে দিলেও আপনি কাজ করতে পারবেন না, কারণ ডাব্লিউপি মাইগ্রেশনের মধ্যে এখন অনেক ঝামেলা আছে। ওটা পেইড ভার্সন হয়ে যাওয়ার পর থেকে এখন আপনি চাইলে ফ্রিতে এটা কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে তখন আপনার আবার সাপোর্টের প্রয়োজন আছে। আচ্ছা স্যার। তো সেজন্য এখন একটু ওয়েট করেন, আরো 4-5টা ক্লাস ওয়েট করেন, তাহলে দেখবেন যে আপনি ওটা সম্পূর্ণরূপে অন ক্লাসেই পাচ্ছেন। আচ্ছা স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আমরা হ্যাঁ যদি ওয়ালাইকুম যে আসসালাম। সাবডোমেইন যদি তৈরি করি তখন কি ওইটা হোস্টিং এর সাথে তো ওটা অটো কানেক্ট থাকবে, তাই না? অটো কানেক্ট থাকবে, হ্যাঁ।
Okay. সাবডোমেনের ক্ষেত্রে কি কোনো ফোল্ডার আলাদা করে তৈরি করতে হবে না যদি অটোমেটেড হয়ে যায়, অটোমেটেড হয়। এটা আমাদের আচ্ছা মেনটেন করা লাগে না। আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে ম্যাকে স্যার ইনস্টল করতে পারি না। একটু একটা স্ক্রিন একটা অফ করেন, স্পিকার অফ করেন। হ্যাঁ, কি জি বলতেছেন? স্যার ম্যাকের মধ্যে স্যার স্যার সফটওয়্যার ইনস্টল করার কথা ছিল স্যার, জ্যাম জ্যাম। এটা আমি স্যার করতে পারি না স্যার, ভিডিও দেখতে বলছিলেন দেখছিলাম স্যার, কিন্তু আমারটা হচ্ছিল না। আচ্ছা, তাহলে মিউট করে দেন। ওকে, তাহলে এখন আপনি যেটা করতে পারেন, এই যে কিছু কোম্পানির নাম ফ্রিতে এখানে আছে, আপনি যেহেতু হচ্ছে না, তাহলে আপনি এই যে এই প্লাগইন এগুলোকে ব্যবহার করে এই যে প্রোটন ফ্রি হোস্ট বা থিঙ্কার হোস্টকে ব্যবহার করে আপনি চাইলে ফ্রিতে প্র্যাকটিস করতে শুরু করেন। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। জি স্যার। স্যার আমার হোস্টিং এর তে যদি স্যার যেটা দেখেন স্যার, ওটা যদি স্যার নেই তাহলে কি এটা প্র্যাকটিস করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, খালিদ মতিন। স্যার যে জি জিনিসটা বলতেছিলাম, আমরা আমরা একটা ডোমেনের এগেইনস্ট, সরি একটা বা ইয়ার এগেইনস্টে আমরা সাবডোমেন তৈরি করতে পারতেছি না। হ্যাঁ তো হ্যাঁ, সাবডোমেন গুলো আমরা আসলে কিসের জন্য তৈরি করি বা এটার ফাংশনটা কি কি করা যায় এটাতে? মেইন ডোমেন দেখেন, একটা ডোমেন আন্ডারে তো আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন, জি স্বাভাবিক না? তো জি সেটা আপনার কাছে মনে হলো যে ভাই আমার তো মনে হয় আরো ফোল্ডার নিয়ে কাজ করা উচিত, তখন কি হবে? বা আরো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা উচিত, তখন তো আপনি মেইন ডোমেনের আন্ডারে তো আপনি ফাইলটাকে রিমুভ করে আবার নতুন করতে পারেন না, কারণ মেইন জি ডোমেন এর একটা কি, এটা আপনার মূল কাজের একটা ইয়া। তো আচ্ছা বাকিগুলো আপনার সাপোর্টিং ট্যাগ, এই যে সাপোর্টিং এর জন্য যদি আমার কোনো সাব ডোমেইন লাগে তখন আমরা সাব ডোমেইন বানাই দিই। আচ্ছা। আর এমনিতে বিজনেস এর ক্ষেত্রে কি কি বিজনেস এটা এর জন্য মেইন ডোমেন সাবডোমেনটা বিজনেস এর জন্য তেমন কাজে লাগবে না? না। থ্যাংক ইউ স্যার।